আসসালামু আলাইকুম সবাইকে ডিএক্সএন অর্গানিক ন্যাচারাল হেলদি ফুড সাপ্লিমেন্ট ফেসবুক পেজ থেকে স্বাগতম জানাচ্ছি। আপনারা সবাই জানেন আজ বিশ্ব ডায়াবেটিস দিবস। প্রতি বছর 14ই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয় ডায়াবেটিস রোগীদের সচেতনতা বাড়ানোর জন্য এবং স্বাস্থ্যসম্মত জীবন ব্যবস্থার মাধ্যমে কিভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা যায় এজন্যই কিন্তু এই দিন পালন করা হয়। আপনারা জানেন বিশ্বব্যাপী কিন্তু মহামারী আকারে দেখা দিচ্ছে ডায়াবেটিস। তো আজকে এই দিবসে আমরা উপস্থিত হয়েছি আপনাদের সামনে ফেসবুক লাইভ নিয়ে। আমি ডাক্তার জাহাঙ্গীর আলম বাহরাইন থেকে আপনাদের সাথে আছি এই ফেসবুক পেজে, এবং আমাদের সাথে আজকে গেস্ট হিসেবে আছেন ডক্টর নাজমুল হক শিকদার। উনি আছেন সৌদি আরবের রিয়াদ থেকে। উনি ঢাকা ডেন্টাল কলেজ থেকে ব্যাচেলর ইন ডেন্টাল সার্জারি করেছেন এবং জাপানের তোহোকু বিশ্ববিদ্যালয় থেকে ডেন্টাল সায়েন্সে পিএইচডি ডিগ্রি করেছেন। এখন কর্মরত আছেন সৌদি আরবের রিয়াদে লাইফ কেয়ার মেডিকেল কমপ্লেক্সে ডেন্টাল সার্জন হিসেবে, স্পেশালিস্ট ডেন্টাল সার্জন হিসেবে। ডক্টর নাজমুল হক শিকদার, আপনাকে স্বাগতম। আপনি কেমন আছেন? ধন্যবাদ আপনাকে এবং যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাই। তো আমি প্রিয় দর্শক, আপনাদের সুবিধার্থে বলছি আপনারা এই লাইভটি শেয়ার করে দেন যাতে বেশি সংখ্যক লোকজন উপকৃত হতে পারেন এই লাইভ থেকে। আজকে আমাদের বিষয় হলো ডায়াবেটিস এবং দাঁতের স্বাস্থ্য, মানে ডায়াবেটিসের সাথে দাঁতের কি সম্পর্ক আছে এবং দাঁতের কি কেয়ার নেওয়া দরকার। কারণ আমরা সবাই কিন্তু দাঁত থেকে দাঁতের মর্ম বুঝি না। দাঁত নষ্ট হয়ে গেলে তারপরে আমরা তখন আক্ষেপ করি। সুতরাং যাতে নষ্ট হওয়ার আগে আমরা সচেতনতার মাধ্যমে কিভাবে দাঁতের স্বাস্থ্য ভালো রাখতে পারি। দাঁত তো অনেক সময় দেখা যায় দাঁত উঠায় ফেলতে হয়, উঠানোর আগে যদি আমরা সচেতন হই তাহলে দাঁত ফেলে দিতে হবে না। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। ডায়াবেটিস থাকলে দাঁতের আরো বেশি অসুবিধা হয়। কি কি অসুবিধা হতে পারে, কি কি রোগ হতে পারে, ডায়াবেটিস রোগীরা যদি আগেই সাবধান হয়ে যায় তাহলে কিন্তু ওই রোগগুলি প্রতিরোধ করতে পারবো আমরা, আমাদের কষ্ট ভোগ করতে হবে না। তো আপনারা এই ফেসবুক লাইভটি শেয়ার করুন, কমেন্ট করুন এবং লাইক করুন, যাতে এবং কমেন্টগুলি আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং এই লাইভ শেষ হওয়ার পরেও কিন্তু অনেকে দেখবেন, আপনারা শেয়ার করবেন এবং কমেন্ট দিবেন, সেগুলিও আমাদের ডাক্তার সাহেব এবং আমি মিলে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমরা কথা না বাড়িয়ে আমাদের যে প্রশ্ন আছে আজকে আমরা সেগুলোকে আমরা যাচ্ছি। ডক্টর নাজমুল হক শিকদার, আপনি আপনার গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন এবং আসলে সবাই ব্যস্ত। বৃহস্পতিবার আমরা চেষ্টা করি আর কি, প্রত্যেক বৃহস্পতিবার রাত 9টায়, বাহরাইন টাইম রাত 9টায়, সৌদি আরব, কাতার, কুয়েত এগুলিও সেম টাইম 9টায়। এখানে যারা অন্যান্য কান্ট্রিতে হয়তো 10টা বাজে, এখন দুবাইতে, বাংলাদেশে রাত 12টা। আমাদের জন্য এটা সুইটেবল টাইম মিডল ইস্টে, কারণ আমরাও ব্যস্ত, আমাদের রোগী দেখতে হয়। তো আমি প্রথমে আসছি ডক্টর নাজমুল আপনার কাছে। আপনি একটু বলেন ডায়াবেটিস রোগীদের মধ্যে দাঁত ও মুখের কি কি রোগ হতে পারে সাধারণত, মানে বেশি কি কি দেখা যায় বা জেনারেলি কি কি হতে পারে? জি, অনেক ধন্যবাদ। ডায়াবেটিস রোগীদের মধ্যে যেহেতু জীবাণুর সংক্রমণের সম্ভাবনাটা বেশি থাকে, ফলে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের পাশাপাশি রোগীর মুখগহ্বরের ভিতরেও কিন্তু জীবাণু সংক্রমণটা ঘটে। তো জীবাণু সংক্রমণ যদি মুখের ভিতরে ঘটে তাহলে যেটা হতে পারে যে রোগীর দাঁত এবং মাড়ির চারপাশে প্রদাহ তৈরি হতে পারে। মাড়ির এই যে প্রদাহ যদি হয় তাহলে দাঁতের মাড়িগুলো লাল হয়ে যাবে, মাড়ি থেকে রক্ত পড়তে পারে, মাড়ির ভিতরে পুঁজ জমতে পারে এবং কখনো কখনো সেই পুঁজ একটি নালী অথবা সাইনাসের মতো একটি নালীর মাধ্যমে মুখ থেকে বের হয়ে আসতে পারে। তারপর শুধু জীবাণু সংক্রমণ নয়, এর বাইরেও কারো কারো মুখগহ্বরের মধ্যে ছত্রাকেরও সংক্রমণ হতে পারে। ছত্রাকের সংক্রমণ যদি হয় তাহলে দেখা যাবে যে রোগীর জিহ্বাতে সাদা রঙের একটি আবরণের মতো তৈরি হয়। জিহ্বা নয়, এটি রোগীর ভিতরে যে নরম অংশটা আছে কিন্তু এই ছত্রাকের সংক্রমণটা হতে পারে। আর সমস্যা হতে পারে গ্লুকোজ মানে শর্করা যদি থাকে তাহলে রোগীর মুখের ভেতরে কোনো
অস্ত্রোপচার বা কোনো কাটাচিরা বা দাঁত তোলা এরকম কোনো কিছু যদি করতে হয়, তাহলে রোগীর জীবাণু সংক্রমণের সম্ভাবনা বেশি থাকে এবং রোগীর মুখে দাঁত তোলার পরে সেই ঘা শুকাতে রকমের ক্ষত থাকে আগে থেকে, সেটি শুকিয়ে দেরি হতে পারে। ডায়াবেটিস রোগীদের আরেকটি বড় সমস্যা হচ্ছে এদের মুখ এর দাঁতের বিভিন্ন কোনায় যেগুলো টুথব্রাশ দিয়ে পরিষ্কার হয়নি, সেই অবশিষ্ট খাদ্য কণাগুলো এই মুখের ভিতরের লালা নিঃসরণের মাধ্যমে এটি পরিষ্কার হয়ে যেতে পারে। কারো যদি ডায়াবেটিস থাকে তাহলে মুখের এই লালা নিঃসরণটা কমে যায়, কমে গেলে মুখগহ্বরের শুষ্কতা তৈরি হতে পারে। আর মুখগহ্বরের শুষ্কতা যদি তৈরি হয় তাহলে যেটা হবে যে দাঁতে যে জীবাণুগুলো যেগুলো সহজে বসবাস করতে পারে, সহজে পরিষ্কার করতে পারে না, তাই নয়, কারো কারো ক্ষেত্রে নিঃসরণকারী লালা গ্রন্থি, ডেলিভারি হয়, সেখানেও কিন্তু সংক্রমণ দেখা দিতে পারে। তো মোটামুটি সমস্ত সমস্যাগুলোই রোগীদের ক্ষেত্রে সচরাচর দেখা যায়। জি, ধন্যবাদ ডক্টর নাজমুল, অত্যন্ত সুন্দরভাবে আপনি বলেছেন। আসলে বিশ্বব্যাপী বলা হয় যে ডায়াবেটিস আছে দুই রকম, টাইপ 1 এবং টাইপ 2। টাইপ 1টা হলো আসলে যাদের শরীরে ইনসুলিনের অভাব থাকে তখন ইনসুলিন দিয়ে ট্রিটমেন্ট করতে হয়। এবং টাইপ 1টা হলো 1 থেকে 5% পর্যন্ত মানুষের ডায়াবেটিস। যাদের ডায়াবেটিস রোগ হয় তাদের মধ্যে 1 থেকে 5% হলো টাইপ 1। আর টাইপ 2 হলো 90 থেকে 95% বা 94, 97, 98% পর্যন্ত। 90 থেকে 95, 96, 97, 98% পর্যন্ত টাইপ 2। টাইপ 2টা কিন্তু ইনসুলিনটা সঠিকভাবে কাজ করে না বা ইনসুলিন কম থাকে। এখন এই টাইপ 2টা হলো টোটালি আমরা ইচ্ছা করলে নিয়ন্ত্রণ করতে পারি ওষুধ ছাড়া। আমাদের পরিমিত আহার, পরিমিত খাদ্যাভ্যাস, স্বাস্থ্যসম্মত খাবার এবং পরিমিত এক্সারসাইজ রেগুলারলি এবং সঠিক ঘুম এবং মানসিক প্রশান্তি, এটাই কিন্তু আমাদের টাইপ 2 ডায়াবেটিসটা ওষুধ ছাড়া নিয়ন্ত্রণ করা সম্ভব। তাহলে আমরা জানলাম 100 জন রোগীর যদি ডায়াবেটিস হয় তার মধ্যে 1 থেকে 5% হলো টাইপ 1 ডায়াবেটিস এবং 90 থেকে 95, 96, 97% হলো টাইপ 2 ডায়াবেটিস। আর এই টাইপ 2 ডায়াবেটিসটা কিন্তু আমাদের নিয়ন্ত্রণে, আমরা ইচ্ছা করে নিয়ন্ত্রণ করতে পারি ওষুধ ছাড়া। ডক্টর নাজমুল, আপনার কাছে আমার পরবর্তী প্রশ্ন, ডায়াবেটিক রোগীদের মুখে জীবাণু সংক্রমণ হলে কি কি লক্ষণ দেখা দিতে পারে? যদি জীবাণু আক্রমণ করে বা ইনফেকশন হয়, আমরা বলি ইংরেজিতে ইনফেকশন, তাহলে কি কি সমস্যা দেখা দিতে পারে? আচ্ছা, আমরা দুঃখিত, ওই যে কোনো কারণে হয়তো ওনার ক্যামেরাটা আসছে না। আমি একটু ডায়াবেটিস নিয়ে আরেকটু কথা বলি। তা আমি বলেছিলাম যে ডায়াবেটিসের টাইপ 1 এবং টাইপ 2। টাইপ 1টা বেশিরভাগ দেখা যায় কম বয়সী মানুষের এবং টাইপ 2টা দেখা যায় বেশি বয়সের ক্ষেত্রে দেখা যায়। ইয়েস, ডক্টর নাজমুল, আমরা ওনাকে পেয়েছি। ওনার ওই যে মনে হয়, জি জি ইন্টারনেটের একটু প্রবলেম হয়ে গিয়েছিল। জি জি, সমস্যা নেই, ধন্যবাদ। আমি এটি একটি আলোচনা অত্যন্ত চালিয়ে যাচ্ছিলাম। গুরুত্বপূর্ণ প্রশ্ন। মুখের ভেতরে যদি জীবাণু সংক্রমণ হয় তাহলে যে সমস্যাগুলো হতে পারে তার মধ্যে একটা হলো দাঁতের ক্ষয়রোগ তৈরি হওয়া। দাঁতের ক্ষয়রোগ মানে হলো কি, জীবাণু দাঁতের উপরে বাসা বাঁধে এবং জীবাণুগুলো দাঁতের উপরে এক জাতীয় অ্যাসিড নিঃসরণ করে এবং দাঁতে একটি গর্ত তৈরি হয় এবং সেই গর্তটি ক্রমাগত বড় হতে থাকে। বড় হতে এটি এক পর্যায়ে গিয়ে দাঁতের ভেতরে যে পাল্প বা মজ্জা আছে সেটিকে আক্রমণ করে এবং তখন এটা হলো একটা। যদি
ফলে তাদের ভিতরের যে মজ্জা সে অনেকটাই, মানে এবং আচ্ছা আচ্ছা, একটু সাউন্ডের সমস্যা হচ্ছে মনে হয় নাজমুল ভাই। জাহিদ ভাই, আপনার মাইক্রোফোনটা অফ আছে। জি নাজমুল ভাই, কন্টিনিউ করেন। লাইনে বসা হচ্ছিল। তো যেটা বলছিলাম যে জীবন সংক্রমণ করা হয় এবং ধীরে ধীরে এবং সেখান থেকে কিন্তু ইনফেকশন বাড়ির ভেতর থেকে বের। জি নাজমুল ভাই। প্রিয় দর্শক, আমরা দুঃখিত যে আমাদের ডক্টর নাজমুল ওখানে ইন্টারনেট মনে হয় একটু প্রবলেম হচ্ছে। উনি রিয়াদ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আজকে আলোচনার জন্য। উনি একজন স্পেশালিস্ট ডেন্টাল সার্জন, রিয়াদে একটা হসপিটালে, প্রাইভেট হসপিটালে কর্মরত আছেন। মনে হয় ওনার ইন্টারনেট কানেকশন একটু প্রবলেম হচ্ছে। তো আমরা ডায়াবেটিস নিয়ে যেটা বলছিলাম, আমরা যদি 4টা জিনিস খেয়াল করি, কিন্তু টাইপ 2 ডায়াবেটিসটা কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারি। এবং আমরা বলেছি যে পৃথিবীতে যত ডায়াবেটিস রোগী আছে তার 1 থেকে 5% হলো টাইপ 1 ডায়াবেটিস, যেটা আমরা ইনসুলিন দিয়ে নিয়ন্ত্রণ করতে হয়। জি নাজমুল ভাই, এখন শোনা যাচ্ছে? বিষয়টা নিয়ে বলছিলাম আপনার ওই যে ইয়েটা, সাউন্ডটা ক্লিয়ার আসছে না কোনো কারণে মনে হয় ওখানে। হ্যাঁ। জি
আমরা দুঃখিত ডক্টর নাজমুল, ওখানে ইন্টারনেট কানেকশনের প্রবলেম মনে হয়, যেটা আমার মনে হচ্ছে, এবং কথাগুলিও ক্লিয়ার আসতেছে না। তো আমি যেটা বলছিলাম, বর্তমানে সারা বিশ্বে কিন্তু ডায়াবেটিস যেহেতু মহামারী আকারে বেড়ে চলছে, এবং 14ই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস প্রতি বছর পালন করা হয়। সেজন্যই কিন্তু আমি আজকে আসলে এবং দাঁতের স্বাস্থ্য নিয়ে আমরা সবসময় কথা বলি, দাঁতের স্বাস্থ্য সচেতন থাকি না আমরা। দাঁতের ব্যথা না হওয়া পর্যন্ত, দাঁত থেকে পুঁজ আসার আগ পর্যন্ত, দাঁতের গোড়ায় পোকা ধরার আগ পর্যন্ত কিন্তু আমরা ডাক্তারের কাছে যাই না। তো আমাদের দেখা যায়, নর্মালি আমি যেটা জানি, ডেন্টাল স্বাস্থ্য ঠিক রাখতে হলে, দাঁত ঠিক রাখতে হলে কিন্তু বছরে অন্তত একবার দাঁতের ডাক্তার দিয়ে আমাদের চেক আপ করতে হবে যে দাঁতের সবকিছু ঠিক আছে কিনা। আহ, এবং স্কেলিং বা দাঁত পরিষ্কার করা, যেটা আমরা বলি, বছরে অন্তত একবার দাঁতের স্কেলিং করতে হয়। জি নাজমুল ভাই, এখন আপনার কি ইন্টারনেটের সমস্যা হচ্ছে কোনো ইন্টারনেটে, নাজমুল ভাই? নাজমুল ভাই, কি ইন্টারনেট কানেকশনে প্রবলেম হচ্ছে? আমরা শুনছিলাম ওই যে মুখে যদি ডায়াবেটিস রোগীর মুখে যদি জীবাণু সংক্রমণ হয় বা ইনফেকশন হয়, তাহলে কি কি লক্ষণ দেখা যায়, এটা নিয়ে আলোচনা করতেছিলাম। তো 2024 সালে বিশ্ব ডায়াবেটিস দিবসের যে থিম বা স্লোগান, সেটা হলো ব্রেকিং ব্যারিয়ার্স অ্যান্ড ব্রিজিং গ্যাপস। মানে ব্রেকিং ব্যারিয়ার্স অ্যান্ড ব্রিজিং গ্যাপস, গ্যাপস গুলি ব্রিজ করে ফিল আপ করার জন্য, এবং ব্রেকিং দ্য ব্যারিয়ার গুলি ব্রেক করতে হবে। এটা কি, মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর ডায়াবেটিসের প্রভাব তুলে ধরার জন্য কিন্তু এই স্লোগানটা দেওয়া হয়েছে। ডায়াবেটিসের যে প্রভাব আছে মানুষের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উপর, এটাকে ব্রেক করার জন্যই কিন্তু বলা হচ্ছে ব্রেকিং দ্য ব্যারিয়ার্স অ্যান্ড ব্রিজিং দ্য গ্যাপস। এটা হলো এই বছরের স্লোগান। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম, তো আমরা সাধারণভাবে যেটা ডাক্তাররা জানি, আহ, দাঁতের দাঁতকে ভালো রাখার জন্য, দাঁতের মাড়ি ভালো রাখার জন্য, দাঁতকে শক্ত রাখার জন্য। হ্যাঁ নাজমুল ভাই, এখন কি বুঝছে? আসসালামু আলাইকুম নাজমুল ভাই। নাজমুল ভাই কি মোবাইল থেকে না শুনতে পাচ্ছেন ল্যাপটপ কি থেকে ভাই? আপনি? হ্যাঁ, ল্যাপটপ থেকে না মোবাইল থেকে? হ্যাঁ, আপনার ডিভাইসটা চেঞ্জ করে ফেলেন। ল্যাপটপে হলে মোবাইলে যান, মোবাইলে হলে ল্যাপটপে যান, চেঞ্জ করেন ডিভাইসটা। দেখছি ডিভাইসটা চেঞ্জ করতে পারেন আপনি ইচ্ছা করলে। আমি। নাজমুল ভাই, আচ্ছা, আসলে আমরা অত্যন্ত দুঃখিত, ওনার ওখান থেকে কানেকশনে একটু প্রবলেম হচ্ছে। ডক্টর নাজমুল, উনি আসলে অনেক ফেমাস একজন ডেন্টাল স্পেশালিস্ট ডেন্টাল সার্জন। সৌদি আরবে উনি প্রায় গত 15 বছর ধরে, 15
16-17 বছর ধরে কর্মরত আছেন। প্রথমে মিনিস্ট্রি অফ হেলথে ছিলেন উনি দাম্মামে, তারপরে গিয়েছেন উনি ওখান থেকে তায়েফে মিনিস্ট্রি অফ হেলথে। এখন রিয়াদে কিন্তু উনি গভর্নমেন্ট জব শেষ করেছেন। উনি গভর্নমেন্ট জব কমপ্লিট করে যে যত বছর করা যায় সেটা কমপ্লিট করে এখন আবার নন গভর্নমেন্ট হসপিটালে আছেন আর কি, বেসরকারি হসপিটাল আছেন রিয়াদে। জি, আমি ডিভাইস চেঞ্জ করে ফেলছি। হ্যাঁ, ডিভাইস চেঞ্জ করে নিয়েছেন, ভেরি গুড, থ্যাংক ইউ। আমরা আলোচনা করছিলাম মুখে যদি জীবাণু সংক্রমণ হয় বা ইনফেকশন হয়, ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে কি কি লক্ষণ দেখা দিতে পারে, এটা নিয়ে আলোচনা করছিলাম। প্লিজ। তো আরেকটা ব্যাপার, যে শুধু দাঁত নয়, দাঁতের মাড়িও কিন্তু সংক্রমণের শিকার হয়। এক্ষেত্রে দাঁতের মাড়িগুলো লাল হয়ে যেতে পারে, মাড়ি থেকে রক্ত পড়তে পারে, মাড়ি ফুলে যেতে পারে, মাড়ির ভিতরে পুঁজ জমতে পারে এবং একটা পুঁজ মুখের ভিতর থেকে বের হয়ে আসতে পারে। আরেকটা সমস্যা যেটা হয় ডায়াবেটিস রোগীদের, সেটা হলো ছত্রাকের সংক্রমণ হতে পারে, যেটা হলে দাঁতের মুখের ভিতরে বিভিন্ন নরম অংশ, বিশেষ করে জীব সাদা রঙের তো সমস্যাগুলো হয়। আর আরেকটা ব্যাপার হলো যে মুখ তৈরি হতে পারে ডায়াবেটিস রোগীদের, আর সেটা হলে কিন্তু দাঁতে জীবাণু সংক্রমণ বেশি হতে পারে, দাঁতের ক্ষয় এবং মাড়ির রোগ বেশি বেশি তৈরি হতে পারে। জি, আমরা অত্যন্ত দুঃখিত, আজকে একটু ইন্টারাপশনের জন্য একটু অসুবিধা হয়ে গেল। এখন ইনশাল্লাহ আর সমস্যা হবে না। আমরা ডিভাইস চেঞ্জ করেছেন ডক্টর নাজমুল। তো সবাইকে অনুরোধ করব আপনারা আমাদের সাথেই থাকুন এবং কোনো কমেন্ট থাকলে, কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন এবং লাইভটি শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন, যাতে অন্যরাও উপকৃত হতে পারে। এবং আমরা প্রত্যেক বৃহস্পতিবারে রাত 9টায় আমরা চেষ্টা করতেছি রুটিনলি সপ্তাহে একদিন কিভাবে আপনাদের সাথে লাইভে এসে বিভিন্ন টপিকসের উপর আলোচনা করতে পারি। এবং দাঁতের ব্যাপারটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুখটাই কিন্তু আমাদের প্রথম আমরা কথা বলি। আমাদের মুখের স্বাস্থ্য যদি ভালো না থাকে, দাঁতের স্বাস্থ্য ভালো না থাকে, তাহলে কিন্তু একটা খারাপ অবস্থায় পড়তে হয় কোথাও গেলে। সুতরাং মুখের যত্ন, দাঁতের যত্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আমার পরবর্তী প্রশ্ন হলো আপনার কাছে, ডায়াবেটিস রোগীদের মুখে জীবাণু সংক্রমণ দূর করার জন্য কি কি সাবধানতা অবলম্বন করা উচিত আমাদের, যাতে ইনফেকশন না হয় মুখে, ডায়াবেটিস রোগীদের মুখে, এটির জন্য কি কি সাবধানতা অবলম্বন করতে হবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সবার আগে দরকার হলো দাঁত এবং মুখ গহ্বরের যত্ন নেয়া। যত্ন নেয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে যন্ত্রটি আপনারা ব্যবহার করতে পারেন, সেটা হলো একটা টুথব্রাশ। টুথব্রাশ যদি নরম একটা টুথব্রাশ যদি ব্যবহার করেন এবং সঠিক নিয়মে যদি দাঁত মাজেন, সঠিক নিয়মটা হলো টুথব্রাশটি রাখতে হবে মাড়ির উপরে রেখে মাড়ি থেকে দাঁতের দিকে টুথব্রাশটিকে টেনে আনতে হবে। এইভাবে যদি আপনি দাঁত মাজেন এবং দিনে 2 বার, সকালে ঘুম থেকে উঠে একবার এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে একবার, এই 2 বার যদি সঠিক নিয়মে সঠিক টুথব্রাশ ব্যবহার করে দাঁত মাজেন, তাহলে দাঁতে অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা একদম থাকবে না। দ্বিতীয় বিষয়টা হলো, যাদের মুখে কোনো ভাঙ্গা দাঁত আছে, সেটি কিন্তু চিকিৎসা করিয়ে নিতে হবে। মুখে যদি কারো কৃত্রিম দাঁত থাকে, সেটি যেন পরিষ্কার থাকে, সে ব্যাপারে খেয়াল রাখতে হবে। কারণ কৃত্রিম দাঁতের নিচেও কিন্তু জীবাণুগুলো বংশ বিস্তার করতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে প্রতি 6 মাস পর পর একবার ডেন্টাল সার্জনের কাছে গিয়ে মুখগহ্বরের কোনো অসুখ আছে কিনা সেটি পরীক্ষা করিয়ে নেওয়া উচিত। এবং দাঁতে যদি কোনো ময়লা জমা হয় বা দাঁতে যদি কোনো পাথর বা ক্যালকুলাস জমা হয়, সেটি স্কেলিং করিয়ে যদি পরিষ্কার করিয়ে নেওয়া হয়, তাহলে দাঁতে জীবাণু সংক্রমণের সম্ভাবনাটা অনেক কমে যাবে। আর আরেকটা বিষয় হলো যে ডায়াবেটিস রোগীদের যেহেতু মুখগহ্বরের শুষ্কতা তৈরি হয়, এই মুখগহ্বরের শুষ্কতা দূর করার জন্য বেশি বেশি করে পানি পান করা খুবই দরকার। হ্যাঁ, তারপর মিষ্টি জাতীয় কোনো খাবার খাওয়ার পরে যদি সুযোগ থাকে, তাহলে দাঁত ব্রাশ করে ফেলাটা খুবই গুরুত্বপূর্ণ। আর কতগুলো খাবার অবশ্যই পরিহার করতে হবে, তার মধ্যে একটি হলো মিষ্টি জাতীয় বিষয়, তারপর বিভিন্ন রকমের মিষ্টি ড্রিঙ্কস, সেগুলো বাদ দিতে হবে।
আর প্রচুর শাকসবজি খেতে হবে, যেটা মুখগহ্বরের জন্য ভালো। আরেকটা ব্যাপার হলো যে যাদের মুখগহ্বরের শুষ্কতা আছে তারা কিন্তু বিশেষ রকমের এক জাতীয় মাউথওয়াশ পাওয়া যায়, যেটি মুখের ভিতরকে আর্দ্র রাখতে সহযোগিতা করে। সেটি ব্যবহার করা যেতে পারে। এক রকমের ক্যান্ডি পাওয়া যায় যেটিতে কোনো চিনি থাকে না। সেটি চিবালে মুখগহ্বরের লালা নিঃসরণটা বাড়তে পারে। এই নিয়মগুলো যদি মেনে চলা হয় তাহলে মুখগহ্বরে যদি লালা নিঃসরণ বাড়ে এবং মুখের শুষ্কতা যদি কমে তাহলে মুখের জীবাণু সংক্রমণের সম্ভাবনাটাও অনেকটা কমে যায়। আর সবশেষে যে কথাটা বলতে চাই সেটা হলো প্রতি 6 মাস অন্তর ডেন্টাল সার্জনের পরামর্শ নিন এবং দাঁতের কোনো অসুখ থাকলে সেটি চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা করিয়ে নিন আর নিয়মিত দাঁতের যত্ন নিন। এটাই হলো আসল কথা। ধন্যবাদ ডক্টর নাজমুল। আসলে আমি যেটা শুরুতেই বলেছিলাম, দাঁত থাকলে দাঁতের মর্ম আমরা বুঝতে পারি না, অনুধাবন করি না। আমাদের দাঁতের বা স্বাস্থ্যের ব্যাপারে অত্যন্ত সচেতন হওয়া দরকার। আসলে আমাদের খাবার দাবার সবকিছু কিন্তু মুখ দিয়ে আমরা খাই, সুতরাং মুখে যদি জীবাণু থাকে, ইনফেকশন থাকে, তাহলে আমাদের স্বাস্থ্য তো কখনো ভালো থাকতে পারে না। তো আমরা সবাই দাঁতের স্বাস্থ্যের ব্যাপারে অত্যন্ত সচেতন থাকবো এবং স্মোকিং পরিহার করব, অ্যালকোহল পরিহার করব, তারপরে সাদা পাতা, চুন, তারপরে সুপারি, পান, এইগুলি থেকে দূরে থাকবো। বিভিন্ন রকম নামে গুল, তারপরে কি কি আছে, তামাক, তাম্বুক, এগুলি পরিহার করবো, নাহলে দাঁতের স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে না। অত্যন্ত ইম্পর্টেন্ট কিন্তু এই কথাগুলি। পরবর্তী প্রশ্ন, ডায়াবেটিস রোগীদের অনেকেরই মুখ গহ্বরে শুষ্কতা দেখা দিতে পারে। মুখ গহ্বরে শুষ্কতা দেখা দিলে দাঁত ও মাড়ির কি কি সমস্যা হতে পারে, এ ব্যাপারে আপনারা একটু জানতে চাই। জি, মুখগহ্বরের শুষ্কতা যদি হয় তাহলে মুখে জীবাণুর সংক্রমণটা বেড়ে যাবে, কারণ মুখগহ্বরে লালা নিঃসরণটা কমে যায়। লালা নিঃসরণ কমে গেলে মুখটা কিন্তু ওয়াশ আউট মানে বিধৌত হয়ে মানে ওয়াশ হয়ে মুখটা যে পরিষ্কার হয়ে যাওয়া মানে ন্যাচারালি সেটা কিন্তু হয় না। ফলে দাঁতে দন্তক্ষয় বা দাঁতের কেরিস হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। মাড়ির প্রদাহ বা জিঞ্জিভাইটিস হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আর মুখে ছত্রাকের হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। আর মুখগহ্বরের যদি শুষ্কতা তৈরি হয় তাহলে বেশি বেশি করে পানি খাওয়া উচিত। এক জাতীয় মাউথওয়াশ আছে, এটি মুখগহ্বরকে আর্দ্র রাখতে সহায়তা করে, সেটি ব্যবহার করা যায়। চিনি ছাড়া কিছু ক্যান্ডি পাওয়া যায় যেটা চিবালেও মুখগহ্বরে লালা নিঃসরণ বাড়তে পারে। যদি লালা নিঃসরণটা বাড়ে এবং তাহলে মুখের শুষ্কতাটা কমে যাবে। কমে গেলে মুখে জীবাণু সংক্রমণের সম্ভাবনাটাও কমে যাবে এবং দাঁতের বিভিন্ন রোগ হওয়ার সম্ভাবনাটাও কমে যাবে। জি নাজমুল ভাই, ধন্যবাদ আপনাকে। আমরা পরবর্তী প্রশ্নে আসি। ডায়াবেটিস রোগীদের মুখ গহ্বরে শুষ্কতা দেখা দিলে কিভাবে তা প্রতিকার সম্ভব? আমরা অনেক সময় জানি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর, বা কিভাবে আমরা ট্রিটমেন্ট করতে পারি, প্রিভেন্ট করতে পারি এই জিনিসগুলি, এটা সম্পর্কে আমরা একটু। মুখে কিন্তু অনেক সমস্যা, ডায়াবেটিস রোগীর কিন্তু মুখ শুকায় আসে, কিন্তু সবসময় পানি খাওয়ার পিপাসা লাগে। ওই যে মুখের শুষ্কতাটা কিভাবে প্রিভেন্ট করা যায় বা প্রতিকার করা যায় বা ট্রিটমেন্ট করা হ্যাঁ, যায় আর এটা কি। করার জন্য বেশি বেশি পানি পান করতে হবে। হ্যাঁ, বেশি বেশি পানি পান করতে হবে। তারপর লক্ষ্য রাখতে হবে মুখের ভিতরের জিহ্বা সেটার যেন নড়াচড়া সহজে করতে পারে। এবং কারো মুখে যদি কোনো ভাঙা দাঁত থাকে যেটার কারণে জিহ্বার নড়াচড়ার সমস্যা হয়, ভাঙা দাঁতে খোঁচা লাগতে পারে, জিহ্বার খোঁচা লেগে জিহ্বার কোনো জায়গায় ক্ষত সৃষ্টি হতে পারে, এমন কোনো সম্ভাবনা থাকলে এই দাঁতের চিকিৎসাটা করিয়ে নিতে হবে। আর মুখগহ্বরের শুষ্কতা দূর করার জন্য মাউথওয়াশ আছে, সেটা ব্যবহার করা যেতে পারে। চিনি ছাড়া কিছু ক্যান্ডি আছে, সেটাকে চিবালে মুখের ভিতরে নড়াচড়াটা বেশি হতে পারে, সেটা করলে মুখগহ্বরে লালা নিঃসরণ হতে পারে। আর আরেকটা বিষয় হলো মুখে এমন কোনো অপ্রয়োজনীয় জিনিস রাখাটা ঠিক হবে না। যেমন ধরুন অনেকে মুখের মধ্যে পান রেখে আহ পান মানে খায় এবং পান গালের মধ্যে রেখে দেয়,
তারপর অনেকে তামাক পাউডার গুল যাকে বলা হয় সেগুলো ঠোঁটের নিচে বা জিহ্বার নিচে রেখে দেন, সেগুলো কিন্তু অত্যন্ত ক্ষতিকর। সেগুলো যে শুধুমাত্র মুখের সংক্রমণই ঘটাতে সহযোগিতা করে তাই নয়, এটি কিন্তু মুখের ক্যান্সারের জন্যও কিন্তু বিভিন্ন দায়ী যে ফ্যাক্টর গুলো তার মধ্যে কিন্তু এটিও একটি। ফলে মুখের ভিতরের পরিবেশটা যদি ভালো রাখা যায়, ঠিক মতো যদি দাঁত ব্রাশ করে দাঁতগুলো পরিষ্কার রাখা যায়, বেশি বেশি পানি পান যদি করা যায় এবং প্রচুর শাকসবজি যদি খাওয়া যায়, বিশেষ করে কাঁচা শাকসবজি যদি খাওয়া যায়, তাহলে মুখের যে শুষ্কতা সেটি অনেকাংশে কমানো সম্ভব হতে পারে। জি, ধন্যবাদ ডক্টর নাজমুল আপনাকে। আহ, আমি এই পর্যায়ে একটু জানতে চাই, ডায়াবেটিস রোগীদের দাঁতের যত্নে কি কি নিয়ম কানুন মেনে চলা উচিত? মিন্স জেনারেলি কি কি নিয়ম কানুন মেনে চললে ডায়াবেটিস রোগীরা দাঁতের যত্ন নিতে পারবে বা ভালো থাকবে দাঁতের স্বাস্থ্য বা মুখের স্বাস্থ্য? জি, সবচেয়ে বড় কথা হলো দিনে ২ বার ব্রাশ করা। সকালে ঘুম থেকে উঠে একবার, আর রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে একবার, এই ২ বার ব্রাশ করতে হবে। আরেকটা বিষয় যে ব্রাশটা হতে হবে নরম, আর একটা ব্রাশ কখনোই ২ থেকে ৩ মাসের বেশি ব্যবহার করা উচিত নয়। কারণ একটা ব্রাশ ব্যবহার করার সময় ব্রাশের যে ফাইবার গুলো অনেক সময় বাঁকা হয়ে যায়। তো যে টুথব্রাশের ফাইবার গুলো বাঁকা হয়ে গেছে সেটি কিন্তু ঠিকমতো দাঁত পরিষ্কার করতে পারে না। সাধারণত ২ থেকে ৩ মাসের মধ্যেই একটি টুথব্রাশের ফাইবার বাঁকা হয়ে যেতে পারে। ফলে ২ থেকে ৩ মাসের মতো একটি টুথব্রাশ ব্যবহার করে তারপর নতুন আরেকটি টুথব্রাশ কিনা উচিত। আরেকটা সমস্যা হলো এই যে দাঁত মাজার সময় অবশ্যই ভালো একটা টুথপেস্ট ব্যবহার করতে হবে যেটিতে প্রচুর ফ্লোরাইড আছে। অনেকে দেখা যায় যে কয়লা দিয়ে দাঁত মাজেন, বিশেষ করে গ্রামে গঞ্জে। অনেকে পাউডার দিয়ে দাঁত মাজেন, আঙুল দিয়ে দাঁত মাজেন অনেকে। এই অভ্যাসগুলো অবশ্যই বাদ দিতে হবে। সঠিক নিয়মে দাঁত ব্রাশ করতে হবে। আরেকটা বিষয় হলো যে আহ, ধূমপান কিন্তু মুখগহ্বরের জন্য অত্যন্ত ক্ষতিকর। সেটি বর্জন করতে হবে। পান খাওয়া, গুল, সাদা পাতা সেগুলো ব্যবহার বর্জন করতে হবে। তারপর যাদের মুখের মধ্যে কৃত্রিম দাঁত আছে সেটি ঠিকমতো মুখে ফিট হচ্ছে কিনা সেটিকে দেখতে হবে। যদি দাঁতটি মুখে ঠিকমতো ফিট না হয় তাহলে এটি মুখের ভিতরের যে নরম টিস্যুগুলোতে আঘাত করতে পারে, সেখান থেকে ক্ষত তৈরি হতে পারে। ফলে কারো দাঁত যদি ঠিক মতো ফিট না হয় তাহলে এটিকে আহ, ঠিক করিয়ে নেয়ার ব্যবস্থা নিতে হবে। মুখে যদি কোনো গর্ত থাকে, মুখে যদি কোনো ভাঙা দাঁত থাকে, সেগুলোর চিকিৎসা করতে হবে। তারপর কারো মুখে যদি দাঁত ভেঙে গিয়ে ভিতরে শুধু শিকড়টা রয়ে গেছে, তো এই ক্ষেত্রে তার ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে সে অবস্থায় সে শিকড়টিকে তুলে ফেলা যেতে পারে। আর সবচেয়ে বড় কথা হলো যে মাঝে মাঝে অন্তত ৬ মাসে একবার ডেন্টাল সার্জনের কাছে গিয়ে মুখগহ্বরের একটা পরীক্ষা করিয়ে নেওয়া উচিত এবং কোনো সমস্যা যদি পাওয়া যায় সেটি চিকিৎসা করিয়ে নেওয়া উচিত। আর মুখে সবারই কিন্তু পাথর জমতে পারে, যাকে বলা হয় ডেন্টাল ক্যালকুলাস। এই পাথরটি একটি আধুনিক মেশিন দিয়ে পরিষ্কার করা যায়, যার নাম হচ্ছে আলট্রাসোনিক স্কেলার। এই মেশিনটি দিয়ে যদি দাঁতের গোড়ার পাথর এবং মাড়ি প্রতি ৬ মাসে একবার পরিষ্কার করিয়ে নেওয়া যায় তাহলে সেটি মাড়ির জন্য, মাড়ির স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে। ধন্যবাদ ডক্টর নাজমুল, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আমি বারবারই বলতেছি, আসলে আমাদের দেখা যায় আমরা টেনশন করি ফ্যাটি লিভার হয়ে গেছে, আমি বাঁচবো না, মারা যাবো, কিডনিতে স্টোন হয়েছে, তারপরে গ্যাসের সমস্যা, হার্ট অ্যাটাক হচ্ছে, ব্রেন স্ট্রোক করতেছে। এই যে আমাদের টেনশন আছে, কিন্তু আমি বলবো আমাদের মুখ 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 এবং দাঁত এটা নিয়েও আমাদের বড় একটা টেনশন থাকা উচিত। কারণ আমার শরীরে গেইট হয়ে গেলে মুখ দিয়েই সমস্ত খাবার ওষুধ সবকিছু আমরা খাচ্ছি কিন্তু মুখ দিয়ে। সুতরাং মুখ যদি ভালো না থাকে তাহলে কিন্তু এই জিনিসটা আমাদের একটা জায়গায় বসলে মুখে যদি দুর্গন্ধ আসে বা মুখের স্বাস্থ্য ঠিক না থাকে, দাঁত থেকে যদি রক্ত পড়ে, মাড়ি ফুলে যায়, এগুলি কিন্তু ভালো না। সেই জন্য আমাদের মুখের স্বাস্থ্যের ব্যাপারে সচেতন থাকতে হবে। আমি টুথপেস্টের ব্যাপারে একটা বলতেছি, আপনি তো আমাদের ডিএক্সএন এর সাথে লং টাইম কিন্তু জড়িত আছেন ডক্টর নাজমুল। আমি তো ২০০৬ সাল থেকে ডিএক্সএন এর সাথে জড়িত, আপনিও আছেন। ডিএক্সএন অনেক প্রোডাক্টই আপনি ইউজ করেন। ডিএক্সএন এর টুথপেস্টটা কিন্তু খুব ভালো একটা টুথপেস্ট, সারা বিশ্বব্যাপী কিন্তু ইউজ করতেছে।
তো টুথপেস্টের ব্যাপারে আমি যেটা জানি, অনেক সময় আমরা বলি যে একটু চেঞ্জ করে ব্যবহার করার জন্য, হয়তো একটা ব্যবহার করলে আবার আরেকটা টুথপেস্ট নেওয়ার জন্য চেঞ্জ করে নিলে দাঁতের জন্য ভালো, মাড়ির জন্য ভালো। তো ডিএক্সএন এর টুথপেস্টটা, ডিএক্সএন এর প্রোডাক্ট গুলির মধ্যে সবচেয়ে বেশি সেল হয় কিন্তু টুথপেস্ট, এবং সবচেয়ে বেশি ব্যবহার করে। তো যেহেতু আমরা ডিএক্সএন এর পেজ থেকে লাইভ করতেছি, ডিএক্সএন অর্গানিক হেলদি ফুড সাপ্লিমেন্টস, তো ডিএক্সএন এর টুথপেস্টের ব্যাপারে আপনার কোনো অভিজ্ঞতা আছে কিনা, আপনি একটু যদি শেয়ার করেন। ডিএক্সএন এর টুথপেস্ট আমি নিজে ব্যবহার করেছি এবং ব্যবহার করে আমার মনে হয়েছে এটি মাড়ির জন্য বেশ ভালো একটি টুথপেস্ট, এটি ব্যবহার করা যেতে পারে। জি, ধন্যবাদ। আরেকটা ব্যাপার আমি একটু জানতে চাই, অনেক সময় ডাক্তাররা বলে যে সব একটু চুইংগাম নেওয়ার জন্য, চুইংগাম চিবানোর জন্য, এটা আসলে কেন বলেন ডাক্তাররা? অনেকের মুখেই শুনি আর কি, যে ডাক্তার বলেন চুইংগাম নেওয়ার জন্য, এটা ভালো দাঁতের জন্য, মুখের জন্য। চুইংগাম চিবানোর এটা ব্যাপারটা ব্যাপারে হলো আপনার কোনো কমেন্ট আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, চুইংগাম চিবালে যেটা হয় যে মুখের ভিতর একটা ব্যায়ামের মতো হয়ে যায় কিন্তু। হ্যাঁ, তো হুম। চুইংগাম চিবাতে হলে তো মুখে একটা চাপ প্রয়োগ করতে হবে, দাঁত দিয়ে চাবাতে হলে যে যে চোয়ালের যে জয়েন্ট আছে, যাকে বলা হয় টেম্পোরোমেন্ডিবুলার জয়েন্ট, সেখানেও একটা ব্যায়াম হয়ে যেতে পারে। আর আরেকটা ব্যাপার হলো কি যে চিবানোর ফলে দাঁতের চারপাশে আহ, কতগুলো ফাইবার বা দড়ির মতো থাকে, সে দড়িগুলোরও কিন্তু একটা ব্যায়ামের মতো হতে পারে। আরেকটা বড় ব্যাপার হলো যে মুখের মধ্যে যদি কিছু নাড়াচাড়ার ব্যাপারটা যদি ঘটে, মানে মুখের পেশিগুলোর ব্যায়াম যদি ঘটে, তাহলে মুখে কিন্তু লালা নিঃসরণ বা স্যালাইভেশন যাকে বলা হয় সেটা বেশি হতে পারে। আর মুখে যদি লালা নিঃসরণ বেশি হয়, তাহলে মুখের ভিতরটা কিন্তু ওয়াশ আউট হয়ে যাবে, মানে ধুয়ে যাবে মুখের ভিতরে ময়লা, তারপর জমে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র খাবারের কণা, সেগুলো ধুয়ে যাবে। ধুয়ে গেলে সেখানে জীবাণুর বসবাস করা বা ব্যাকটেরিয়ার কলোনি, সেটা তৈরি হওয়ার সম্ভাবনা কমে যাবে। তো এই সমস্ত কারণেই হয়তো বলা হয়ে থাকে যে মাঝে মাঝে চুইংগাম চিবালে এটি দাঁতের জন্য ভালো। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, চিনি ছাড়া যে চুইংগামটি বাজারে পাওয়া যায় সেটি ব্যবহার করাটাই হলো সবচেয়ে ভালো। জি, ধন্যবাদ ডক্টর নাজমুল। আমি এখন মোহাম্মদ ইউসুফ একটা প্রশ্ন করেছেন, ডাক্তার সাহেব এখন বেশি দেখা যাচ্ছে প্রায় ঘরে ঘরে অ্যালার্জির জন্য আমরা কি প্রোডাক্ট ব্যবহার করতে পারি? তো অ্যালার্জির জন্য অ্যালার্জি দুই রকম আছে, একটা হলো স্কিন অ্যালার্জি আর একটা হলো নেজাল অ্যালার্জি, যেটা ঠান্ডা জনিত অ্যালার্জি, অ্যালার্জিক রাইনাইটিস বলি আমরা, সবসময় ঠান্ডা লেগে থাকে, হাঁচি দেয় অনেক অনেকগুলো একসাথে, তারপরে নাক বন্ধ হয়ে যায়, নাক দিয়ে পানি পড়ে, এটা হলো ঠান্ডা জনিত অ্যালার্জি। আর একটা হলো স্কিনের অ্যালার্জি। তো অ্যালার্জির জন্য কিন্তু আমরা বলি যে ডাক্তার দেখাবেন, আপনারা ডাক্তারি যে ট্রিটমেন্ট আছে সেটা তো অবশ্যই নেবেন। এছাড়া ডিএক্সএন থেকে কিছু প্রোডাক্ট আমরা সাজেস্ট করি, জিমিন ট্যাবলেট আছে যেটা মেন্থল দেওয়া আছে, এই ট্যাবলেটটা যদি চুষে খায় কেউ সকাল বিকাল, এটা সুগার ফ্রি, এটা ডায়াবেটিস রোগীও নিতে পারে, এটাতে কিন্তু ঠান্ডা জনিত অ্যালার্জি যেটা আছে এটার জন্য খুব উপকার হয়। এছাড়া কিন্তু ডিএক্সএন যে কর্ডিসেপ ট্যাবলেটটা আছে, এটা 2 বেলা খেতে পারেন। কর্ডিসেপ পাউডার আছে, কর্ডিপাইন জুস আছে, এটাও কিন্তু অ্যালার্জির জন্য অত্যন্ত উপকারী। আর ওভারঅল মাশরুম পাউডারটা কিন্তু আমাদের শরীরে টক্সিন রিমুভ করে, ডিটক্সিফিকেশন করে এবং ব্যালেন্স করে। সাথে যদি মরেঞ্জি জুস এবং মাশরুম পাউডার মিক্স করে আমরা খেতে পারি 2 টাইম, এটাও কিন্তু আমাদের অনেকটা অ্যালার্জির জন্য উপকার করবে। না, মাশরুম পাউডার এবং মরেঞ্জি জুস কিন্তু পুরো বডির উপরে কিন্তু কাজ করে, ব্যালেন্স করে শরীরকে এবং টক্সিন রিমুভ করে। সুতরাং এই প্রোডাক্টগুলি আপনারা ইউজ করতে পারেন, তবে ডাক্তারি ট্রিটমেন্টের পাশাপাশি এগুলি ইউজ করবেন যদি কারো থাকে। আর যাদের নাই, এরা এই প্রোডাক্টগুলি ইউজ করে, তাদের অ্যালার্জি হওয়ার সম্ভাবনা কম থাকবে। ধন্যবাদ। এটা ছোট বড় সবারই হচ্ছে, হ্যাঁ আপনি বলছেন এই এই অ্যালার্জিটা ছোট বড় সবারই দেখা যাচ্ছে, রাইট? ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমি আরেকটু যদি বলি, মুখের বা দাঁতের ক্যান্সার রোগ, দাঁতের ক্ষেত্রে যদি আমরা বলি, দাঁতে মাড়ির ক্যান্সার বা দাঁতের ক্যান্সার কিভাবে আক্রমণ করে, ক্যান্সার তো একটা ভয়ের ব্যাপার, সবাই ভয় পায় আসলে, এরকম কোনো আমরা একটু কমেন্ট জানতে চাচ্ছি আপনার কাছ থেকে, ওই দাঁতের বলি, ক্যান্সার বা মুখের। হ্যাঁ হ্যাঁ, ক্যান্সার হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। মুখগহ্বরে ক্যান্সার হতে পারে, কোথায় কোথায় জিহ্বাতে হতে পারে, মাড়িতে হতে পারে, এবং মুখের ভিতরের এই গালের যে অংশটা, নরম অংশটা, সেখানে হতে পারে। তো ক্যান্সার হওয়ার জন্য কতগুলো প্রিডিসপোজিং ফ্যাক্টর, মানে
হতে পারে এমন কতগুলো বিষয় আছে, যেমন তার মধ্যে হলো যে অপরিষ্কার মুখগহ্বর, মুখের মধ্যে যদি কোনো ভাঙ্গা দাঁত থাকে এবং সে ভাঙ্গা দাঁতের কারণে যদি মুখের কোনো টিস্যুতে বারবার আঘাত লাগে, একটি নির্দিষ্ট জায়গায় যদি বারবার আঘাত লাগে, তাহলে সেই জায়গাটি ক্যান্সারে পরিণত হতে পারে। আর আর যারা খুব বেশি পান খান, যারা সিগারেট পান, ধূমপান করেন, এবং যারা বিভিন্ন তামাক পাউডার বা গুল ব্যবহার করেন, সেগুলোও কিন্তু ক্যান্সার তৈরি হওয়ার জন্য দায়ী বলে গণ্য করা যায়। আর এই সমস্ত বিষয়গুলো পরিহার করতে হবে। আর 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 সেটা হলো যে যদি কোনো কারণে আপনার মনে হয় যে মুখে একটি ক্ষত তৈরি হয়েছে, কিন্তু অনেকদিন হলো এই ক্ষতটি সারছে না, তাহলে কিন্তু এই ব্যাপারটা নিয়ে একটু সাবধান হতে হবে, এবং সেক্ষেত্রে ডাক্তারের কাছে গেলে প্রয়োজনে সেই ক্ষতটির একটি বায়োপসি করে তারপর নিশ্চিত হওয়া যেতে পারে এখানে কোনো ক্যান্সার তৈরি হয়েছে কি হয়নি। তবে যদি আগে থেকে পরীক্ষা নিরীক্ষা করে ক্যান্সার হলো কিনা সেটা নির্ধারণ করা যায়, তাহলে এই চিকিৎসাটি অনেক সহজ হয়ে যেতে পারে আর কি। জি, ধন্যবাদ ডক্টর নাজমুল আপনাকে। আমি সবার উদ্দেশ্যে বলবো, আসলে আমাদের একটা ক্ষুদ্র প্রচেষ্টা, প্রত্যেক বৃহস্পতিবার রাত 9টায় আমরা চাচ্ছি, যারা আপনার বিশেষ করে প্রবাসে যারা আছেন, জিসিসি কান্ট্রিতে 6টা দেশে প্রায় 50 লক্ষ প্রবাসী বসবাস করেন। তো আপনাদের আমরা জানি বিদেশে থাকলে অনেক টেনশন থাকে, খাবার দাবার ঠিক মতো খাওয়া হয় না, রান্না করে খেতে হয়, অনেক সময় বাইরে থেকে খাবার খাওয়া হয়, ফ্রিজে রেখে মাসের পর মাস খাওয়া হয়। আপনারা যাতে সচেতন থাকেন, স্বাস্থ্য সচেতন থেকে আপনাদের রোগগুলি প্রতিরোধ করতে পারেন, এটাই আমাদের উদ্দেশ্য। আর আপনাদের যদি কোনো টপিকস এর উপরে কোনো থাকে আলোচনা করতে বলেন, আমরা ভবিষ্যতে সেই টপিকস নিয়েও আলোচনা করব। আমরা বিশেষ করে ডায়াবেটিস, প্রেসার, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, দাঁতের স্বাস্থ্য, তারপরে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলিও আমরা আলোচনা করব। আমরা ছোট ছোট, যেমন আমাদের ভিটামিন ডি নিয়ে আমরা প্রোগ্রাম করব, আমাদের এন্ডোক্রাইনোলজিস্ট, যেমন অনেকের বাচ্চা হয় না, ইনফার্টিলিটি, এটা নিয়েও আমরা ডাক্তারদের সাথে, আমাদের সাথে কোনো ডাক্তার থাকবেন, নিউট্রিশনিস্ট থাকবেন। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা হলো, আমাদের প্রবাসী যারা আছেন আপনারা বিশ্বব্যাপী, বিশেষ করে গালফ দেশে, বৃহস্পতিবারে, আপনাদের তো শুক্রবারে ছুটি থাকে, এই জন্য বৃহস্পতিবার রাত 9টায় আমরা টাইম সিলেক্ট করেছি। আমি চেষ্টা করব এক এক দিন এক এক বিষয়ে ডাক্তারদের সাথে নিয়ে আপনাদের কিছুটা নলেজ দেওয়ার জন্য। তবে এখানে স্বল্প সময়ে তো সবকিছু আলোচনা সম্ভব না। আপনাদের পরবর্তীতে কোনো প্রশ্ন থাকলেও আপনারা যদি করেন, আমরা বাংলায় উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনারা ফেসবুকটা, এই পেজটা শেয়ার করে রাখবেন, লাইক দিয়ে রাখবেন, তাহলে অনেকে জানতে পারবে, অনেকের জন্য উপকার হবে। আর যারা আপনারা সবসময় কমেন্ট করার জন্য কোথা থেকে বলছেন, কোন দেশ থেকে বলতেছেন বা কোথা থেকে, এটা উল্লেখ করবেন, এবং আপনার ডিটেলস উল্লেখ করে আমরা অনেক সময় নাম, বয়স এগুলিও কিন্তু উল্লেখ করতে পারেন। অনেক সময় ফেসবুক আইডিতে সব পাওয়া যায় না, স্পেশালি। আর ফেসবুকে আমরা তো বারবার বলতেছি, আমরা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং এই পেজ থেকে কিন্তু আমি যখন যেখানে, আমি হেলদি লাইফস্টাইল লেকচার নিচ্ছি, কিন্তু এখন আমি রিয়াদে নিয়েছি, সৌদি আরবের জুবেলে নিয়েছি, দাম্মামে নিয়েছি, তারপরে আলখোবার যে সৌদি আরব, ওখানে নিয়েছি, বাহারাইনে তো আমি নিচ্ছি। আগামী শনিবার 23 তারিখে আমি নিব কাতারে, কাতার দোহাতে একটা লেকচার থাকবে সন্ধ্যা 7টায়, আবার ইন্ডাস্ট্রিয়াল সিটিতে থাকবে দুপুর 2টায় কাতারে। আপনারা জেনে নেবেন, এই পেজে দেওয়া হবে ডিটেলস, এবং লাইভে থাকবো আমি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আগে থেকে, বা কাতারে কেউ যদি অ্যাটেন্ড করতে পারে, এগুলি জানাবেন। এটা উদ্দেশ্য হলো আপনাদের স্বাস্থ্য সচেতন করা। আমরা বিশ্বাস করি, আমরা যদি হেলদি লাইফস্টাইল মেনে চলি, খাবার দাবার যদি স্বাস্থ্যসম্মত খাবার, গড়ে প্রতিদিন যদি আমরা 8 ঘন্টা ঘুমাই, এবং আমরা প্রতিদিন যদি 1 ঘন্টা ব্যায়াম করি, ব্যায়ামটা খালি পেটে করতে হবে আমাদের, আমরা জোরে দৌড়াতে পারি, জোরে জোরে হাঁটতে পারি, আস্তে দৌড়াতে পারি, এই ব্যায়ামগুলি যদি করি এবং মানসিক প্রশান্তি নিয়ে থাকি, আমরা টেনশন না করি, অ্যাংজাইটি না করি, তাহলে কিন্তু আমরা 90% রোগ থেকে মুক্ত থাকতে পারি, কিন্তু অনেক রোগ থেকে আমরা মুক্ত থাকতে পারি। এবং আমাদের স্বাস্থ্য সচেতন, যে বিশেষ করে আজকে দাঁতের স্বাস্থ্য নিয়ে আমরা আলোচনা করলাম, প্রতি বছর অন্তত একবার আপনার দাঁতের ডাক্তারের কাছে গিয়ে আপনার চেক আপ করবেন যে কোনো অসুবিধা আছে কিনা, এবং প্রতি বছরে অন্তত একবার বা 2বার আপনার স্ক্যানিং করাতে হবে, অন্তত একবারই করেন। স্ক্যানিং বা দাঁত পরিষ্কার করা, যেটা আমরা বলি, দাঁত পলিশ করা, স্ক্যানিং করা, দাঁত ক্লিন করা, এটা অত্যন্ত জরুরি। কিন্তু আমরা অবহেলা করে আমরাও করি না অনেক সময়, সেই জিনিসটা আমাদের করতে হবে। যারা করবে তারাই ভালো থাকবে।
তাহলে আমরা অসুস্থ হওয়ার আগে সুস্থ থাকতে চাই, এবং ওই মন মানসিকতা থেকেই আমরা কিন্তু এই ফেসবুকে আমরা লাইভ বা আপনাদের সাথে কিভাবে বন্ধন সৃষ্টি করা যায়, আমাদের বাংলাদেশি ডাক্তার যারা দেশে আছেন এবং বিদেশে আছেন তাদেরকে নিয়ে আমরা কিভাবে আমরা বিদেশেও বাংলাদেশি ডাক্তাররা আছেন, দেশেও বাংলাদেশি ডাক্তাররা আছেন। যেমন আমরা গত প্রোগ্রামটা করেছি বাংলাদেশে একজন ডাক্তারের সাথে, কার্ডিওভাস্কুলার সার্জন, আপনার ক্যান্টনমেন্টে যে সিএমএইচ হসপিটাল আছে উনি ওখানে কর্মরত আছেন। আজকে আমরা আছি বিদেশে একজন ডাক্তারের সাথে, হয়তো আগামী সপ্তাহে একটা বাংলাদেশি থেকে একজন ডাক্তার, এবার আমরা অল্টারনেট করে করে আমরা কিন্তু যুক্ত হব। তো আপনাদের সহযোগিতা চাচ্ছি, এবং বেশি মানুষ যাতে উপকৃত হতে পারে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, পেজটা ফলো করবেন, লাইক করবেন, এবং আপনারা শেয়ার করে দিবেন এই পেজটা, তাহলে সবাই জানতে পারবে। তো ডক্টর নাজমুল, আপনার লাস্ট কোনো মেসেজ আছে কিনা আমাদের দর্শকদের জন্য, এটা একটু দেন, তারপরে আমরা শেষ করব আজকে। একটাই, সেটা হলো যে নিয়মিত দাঁত মাজতে হবে দিনে দুবার, সকালে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে। সঠিক টুথব্রাশটি ব্যবহার করতে হবে, সঠিক নিয়মে দাঁত মাজতে হবে। আর কতগুলো অভ্যাস, যেমন ধূমপান ত্যাগ করতে হবে, পান, তারপর তামাক পাতা বা তামাক পাউডার এগুলো বর্জন করতে হবে। আর প্রতি 6 মাসে অন্তত একজন ডেন্টাল সার্জনের পরামর্শ নিতে হবে। এগুলোই হলো আসল কথা। ধন্যবাদ ডক্টর নাজমুল, আপনার মূল্যবান সময় দিয়েছেন আমাদেরকে, আপনি ব্যস্ততার মধ্যেও। আমি আবার বলে দিচ্ছি, ডক্টর নাজমুল কিন্তু ঢাকা ডেন্টাল কলেজ থেকে ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি বা বিডিএস করেছেন, এবং জাপান থেকে উনি পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন ডেন্টাল সায়েন্সের উপরে, এবং উনি এখন বর্তমানে কর্মরত আছেন স্পেশালিস্ট হিসেবে রিয়াদে, সৌদি আরবের রিয়াদে লাইফ কেয়ার মেডিকেল কমপ্লেক্সে। লাইফ কেয়ার মেডিকেল কমপ্লেক্সটা হলো নতুন সানায়া, রাইট? নতুন সানায়া বা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, নতুন ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, নতুন সানায়া বা নতুন ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, লাইফ কেয়ার মেডিকেল কমপ্লেক্স। যদি কারো কোনো পরামর্শ লাগে, সৌদি আরবে যারা আছেন, রিয়াদে যারা আছেন, আপনারা ওনার সাথে কনসালটেশন করতে পারেন, বা আমাদের এখানে যদি কোনো কমেন্ট করেন আমরা মেসেজ পৌঁছে দিব ওনাকে, উনি যেটা উত্তর দিবে আমরা সেটা দিব। তো দাঁতের কোনো স্বাস্থ্য নিয়ে আপনার যে কোনো প্রশ্ন আপনারা চেষ্টা করবেন আমাদের সাথে শেয়ার করতে, এবং ইন ফিউচারে আমরা আবার কখনো হয়তো ওনাকে নিয়ে আবার কোনো প্রোগ্রাম করবো, বা অন্য কোনো ডেন্টাল সার্জন, অন্য কোনো ডাক্তার, এবং কি নিয়ে আমাদের প্রোগ্রাম করা দরকার, আপনাদের কি স্বাস্থ্যের উপর আলোচনা করা দরকার, আপনারা কমেন্টে জানাবেন, আমরা ওই বিষয়ে ডাক্তারদেরকে নিয়ে আসবো আমরা। তো আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি, সবাই যাতে ভালো থাকেন, এবং প্রবাসে যাতে স্বাস্থ্য ভালো রেখে আপনারা কর্ম করতে পারেন, এবং আপনাদের সবার জন্য আমরা দোয়া করছি, এবং আমাদের জন্য দোয়া করবেন। আমি ব্যক্তিগতভাবে দুইটা দোয়া সবসময় চাই, আমি বেশি দিন বাঁচতে চাই এবং সুস্বাস্থ্য নিয়ে বাঁচতে চাই, অন্য কিছু প্রয়োজন নেই, শুধু স্বাস্থ্যবান থাকতে চাই এবং বেশি দিন বাঁচতে চাই এই পৃথিবীতে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যারা সময় দিয়েছেন, আমাদের অনুষ্ঠান দেখেছেন, এদের সবাইকে ধন্যবাদ জানাই। আশা করি আমাদের অনুষ্ঠান আপনারা নিয়মিত দেখবেন। আজকে আপনাদের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে, আমি খুবই আনন্দিত, এবং ভবিষ্যতে এমনি অন্য কোনো একটি অনুষ্ঠানে আবার আমি হাজির হবে আপনাদের সামনে, এই প্রত্যাশা রইল। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। আমরা এখানে আজকের লাইভ শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।